সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাদ্দাম মুর্শেদ তালুকদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আজকে আমরা কথা বলবো হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের আমাদের কিরশফের সূত্র এবং কিছু সার্কিট সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা নিয়ে। তো অনেক স্টুডেন্টই আমাদেরকে জানিয়েছিল যে তাদের এই কিরশফের সূত্রটি এবং কিছু গাণিতিক সমস্যার বিষয়ে তাদের প্রবলেম থাকে। তো সেই বিষয়গুলো কিভাবে সহজে সমাধান করা যায় তার উপর ভিত্তি করেই আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আশা করি আমার সুপ্রিয় সকল শিক্ষার্থী খুব ভালো আছে এবং নিরাপদে আছে, ঘরে আছে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। এর মধ্যে আমি একটু চেক করে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আমার মোবাইল ফোনে আমি চেক করেছি যে কথাগুলো সব ঠিকমতো যাচ্ছে এবং ভিডিওটি ঠিকমতো দেখা যাচ্ছে। তো আজকে কথা বলছি হচ্ছে কিরশফের সূত্র নিয়ে। আমরা জানি যে আসলে কিরশফের সূত্র হচ্ছে দুটি। একটি কথা বলছে আসলে তড়িৎ প্রবাহ নিয়ে এবং আরেকটি কথা বলছে আমাদের বিভব পার্থক্য নিয়ে। তো দুটি বিষয় নিয়ে কথা। প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ নিয়ে, এবং দ্বিতীয় যে সূত্রটি সেটি কথা বলছে আসলে বিভব পার্থক্য নিয়ে। তাহলে আসলে প্রথম সূত্রটি নিয়ে একটু কথা বলি। প্রথম সূত্রটা আসলে কি বলতে চায়? প্রথম সূত্রটির কথাই হচ্ছে যে কোনো একটি বিন্দুতে যদি একটি সার্কিট এঁকে নিই তাহলে বুঝতে অনেকটা সহজ হবে। যে ধরো যে এরকম একটি সার্কিট, একটি বিন্দু, তো সার্কিটের কোনো একটি সংযোগ বিন্দু সেটি জাংশন, এবং এই বিন্দুতে বিভিন্ন দিক থেকে আমাদের তড়িৎ প্রবাহ এসে মিলিত হতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে যে তড়িৎ প্রবাহটি আসছে সেটি হচ্ছে আমাদের I1, এবং এখান থেকে যে তড়িৎ প্রবাহটি আসছে সেটি হচ্ছে I2, এবং এদিক থেকে একটি তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে সেটি হচ্ছে I3। অর্থাৎ এটি একটি পথ মানে থাকতেই হবে যেটি দিয়ে সে নির্গত হয়ে চলে যাবে, আর অন্যান্য পথগুলো দিয়ে সে আসবে। অর্থাৎ তার আসা এবং যাওয়া দুটো জিনিসের সমন্বয় থাকতে হবে। এটি এমন নয় যে এই বিন্দুতে সব জায়গা থেকে তড়িৎ আসবে। অর্থাৎ এটি এমন হয় না কখনো যে বিভিন্ন দিক থেকে এই বিন্দুতে শুধু তড়িৎ আসছে, যাওয়ার কোনো সুযোগ নেই, এরকম হতে পারে না। তো আমাদের মনে রাখতে হবে যে তড়িৎ আসলে কোনো জায়গায় এরকম এসে জমা হতে পারে না। সে যতটুকু তড়িৎ আসে ঠিক সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়ে চলে যায়। তাহলে উপরের দুই প্রান্ত দিয়ে, অর্থাৎ দুটি অংশ দিয়ে যদি তড়িৎ এসে এ বিন্দুতে মিলিত হয় তাহলে তার যাওয়ার জন্য একটি পথ দরকার। সেই পথ হচ্ছে এই নিচের এই পথটি। এখন এ বিন্দুতে কারশফের যদি তড়িৎ প্রবাহের যেই সূত্রটি 1 নম্বর সূত্র সেটি যদি ব্যবহার করি, সেখানে বলা হচ্ছে যে এই বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। তো আমরা আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে এটা জানি যে একটা বিষয় কখন শূন্য হয়ে উঠতে পারে। শূন্য তখনই হয় যখনই প্লাস এবং মাইনাসের বিষয়গুলো থাকে। শুধু প্লাস হবে এবং সবগুলো প্লাসের সমষ্টি আসলে শূন্য হয় না, সেখানে মাইনাস দরকার হয়। প্লাস এবং মাইনাস দুটি মিলে আসলে শূন্য হবে। এই কারণে এই সমষ্টিকে বলা হচ্ছে বীজগাণিতিক সমষ্টি। অর্থাৎ সেখানে বীজগাণিতিক শব্দটা দেওয়ার ফলে সেখানে কিছু প্লাসও থাকবে, কিছু মাইনাসও থাকবে, এবং এই দুটি মিলে শেষ পর্যন্ত সে কী হবে? শূন্যে পরিণত হবে। তাহলে এইখানে যদি আমরা মোট প্রবাহটা যদি একটু চিন্তা করি এবং তাদের বীজগাণিতিক সমষ্টিটা যদি চিন্তা করি, তাহলে দেখব এ বিন্দুতে যে সকল তড়িৎ প্রবাহ এসে মিলিত হলো তারা হচ্ছে I1 এবং I2, এবং যেই তড়িৎটা এখান থেকে নির্গত হয়ে চলে যাচ্ছে আউটপুট হচ্ছে সেটি হচ্ছে I3। তাহলে মনে রাখতে হবে যে ইনপুট ইলেকট্রিসিটি যতটুকু থাকবে এবং ঠিক সমান পরিমাণে কি হবে? আউটপুট হবে। তাহলে ইনপুট কারা কারা আসছে হচ্ছে I1 এবং I2, এবং নির্গত হয়ে চলে গেছে কে? সে হচ্ছে I3। তুমি যদি বীজগাণিতিক সমষ্টি আকারে লিখতে চাও তাহলে I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়াল টু লিখতে পারো 0। তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো, প্লাস মাইনাস I3 ইকুয়াল টু 0, এবং এইটাকে তোমরা নিশ্চয়ই গণিতে এই সিম্বলটির ব্যবহার করেছো, সেটিকে বলা হয় সামেশন। সেখানে তুমি লিখতে পারো I ইকুয়াল টু 0। ঠিক আছে? অর্থাৎ সকল তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য।
তুমি চাইলে এখানে n ইকুয়াল টু 1 থেকে শুরু করে n পর্যন্ত লিখতে পারো, এটা i n দিতে পারো, আরও কিছু বিষয় লেখা যায়, দরকার নেই, আমরা আসলে সিম্পল ওয়েতে সেটা শিখে নিব। তো এই হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্র, এটা একেবারে সহজ একটি সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি সেই প্রশ্নগুলো দেখব, দেখে আমি সেই বিষয়ে উত্তর দিব। এটিকে একটু যদি কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করি, মনে করো এটি একটি পাইপ, এই পাইপের এখান দিয়ে আরও একটি পাইপ, তিনটি পাইপ এই বিন্দুতে সংযুক্ত হয়েছে, অর্থাৎ এটি একটি জাংশন। এদিক থেকে পানি আসলো 5 লিটার, এদিক থেকে পানি আসলো 3 লিটার, অর্থাৎ এই বিন্দুতে আসছে। তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে কি পরিমাণ পানি এই পাইপ দিয়ে বের হয়ে যাবে। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে এখানে দুটি পাইপ থেকে পানি এসেছে, একটিতে 5 লিটার, একটিতে হচ্ছে 3 লিটার, এবং যে পরিমাণ পানি এদিক দিয়ে বের হয়ে চলে যাবে একসাথে, সেই পানির প্রবাহটা কি হবে যোগ করলে যেটা হয়, অর্থাৎ 8 লিটার। এই তড়িতের ক্ষেত্রেও ঠিক একই রকম, এখানে যদি 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ আসে, এদিক থেকে যদি 3 এম্পিয়ার তড়িৎ প্রবাহ আসে, তাহলে দুটি সম্মিলিত হওয়ার পর তারা হবে 8 এম্পিয়ার, এবং এখান থেকে প্রবাহিত হয়ে চলে যাবে কত, 8 এম্পিয়ার। অনেকে উত্তর দিচ্ছ, যারা উত্তর দিয়েছো এর মধ্যে আছে পৃথা, রাজু এবং মুক্তাদির, তোমাদেরকে ধন্যবাদ। এভাবে উত্তর দিয়ে কানেক্টেড থাকবে আশা করি। তাহলে প্রথম সূত্রটি হচ্ছে সহজ, আমাদের কঠিন লাগে কোন জায়গায়, সেটি হচ্ছে বিভব পার্থক্য নিয়ে যে সূত্রটি, সেই জায়গায় বিভব পতনের বিষয় আছে সেখানে। আমরা একটু দেখি সেই দ্বিতীয় সূত্রটি নিয়ে কি বলছে আসলে। তোমরা আমার এখানের এই ডেফিনেশনগুলো দেখতে পাচ্ছ কিনা আমি একটু বোঝার চেষ্টা করি। যে প্রথম সূত্রটি কথা বলছিল যে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হয়, সেটি ছিল প্রথম সূত্র, এবং আমরা সেখানে দুইটি উদাহরণ দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা যেহেতু এইগুলো ক্লাসে পড়েছো, এটা একটা রিভিউ ক্লাস, তোমরা নিশ্চয়ই সেটি সহজেই বুঝতে পেরেছো। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে কোনো বদ্ধ বর্তনী, এখানে খেয়াল করতে হবে বর্তনী শুধু বলা হয়নি, সেখানে বলা হয়েছে বদ্ধ বর্তনী, অর্থাৎ ক্লোজড হতে হবে, আর ক্লোজড বর্তনী ছাড়া সেখানে তড়িৎ প্রবাহ সম্ভব নয়। তাহলে এমন একটি বর্তনী লাগবে যেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যে কারণে আমাদের সংজ্ঞায় বলা হচ্ছে কোনো বদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ, বিভিন্ন অংশ থাকে, একটা সার্কিটের বাহু থাকে অনেকগুলো, সেই বাহুগুলোকে আমরা অংশ চিন্তা করি এই মুহূর্তে, এবং এদের আনুষঙ্গিক প্রবাহ, অর্থাৎ ওই বাহুগুলোর মধ্যে, অর্থাৎ যে সংযোগ বাহু থাকে, এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এরকম একটি সার্কিটে থাকে। তো সেই সার্কিটের প্রত্যেকটি বাহুর মধ্য দিয়ে তড়িৎ যেহেতু যাচ্ছে, কারণ তারা বদ্ধ বর্তনী, এবং প্রত্যেকটা বাহুর মধ্যে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে এবং সেখানে সংশ্লিষ্ট কি পরিমাণ রোধ আছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমাদের কি করতে হবে, গুণ করে ফেলতে হবে। তাহলে প্রত্যেকটা বাহুতেই ইন্ডিভিজুয়ালি তড়িৎ প্রবাহ এবং বিভব, তড়িৎ প্রবাহ এবং রোধ যেটি আছে সেটিকে আমরা গুণ করে দিব। এবং আমরা ওহমের সূত্র থেকে জানি যে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য, এই দুটো জিনিসকে যদি আমরা গুণ করতে পারি, ভুল বলছি, তড়িৎ প্রবাহ এবং হচ্ছে রোধকে যদি গুণ করতে পারি, তাহলে আমরা সেখানে বিভব পার্থক্য পেতে পারি। তাহলে এইভাবে আমরা কি করব, তাদের সবগুলো এই বিভব পার্থক্য বের করব, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং রোধ গুণ করে মোট সমষ্টিটা নিব। সেই বীজগাণিতিক সমষ্টিটি কি হবে, এর অন্তর্গত যে তড়িৎচালক বল, তড়িৎচালক বলকে ইএমএফ বলা হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স, ব্যাটারিতে যেই ভোল্টেজটা থাকে সেটি হচ্ছে আমাদের ইএমএফ, তার সমান হবে। এবং এটাকে অন্যভাবেও বলা হয় এরকম যে বিভিন্ন বর্তনীর বিভিন্ন অংশ বরাবর বিভব পতনের সমষ্টি ওই বর্তনীর অন্তর্গত মোট তড়িৎচালক বলের সমান। এই বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এর মধ্যে অনেকে জানিয়েছো যে লেখাটি বোঝা যায় না, তো লেখাটি বোঝার দরকার নেই, আমি আসলে কথা বলছি, সেই কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনলেই, বইয়ের ভাষা তো সেটা তোমার বইয়ের কাছেই আছে,
তো বইয়ের যে ভাষাটা সেটা সহজে তোমার কাছে কিভাবে তুলে ধরতে পারি সেটি হচ্ছে আমার কাজ। একটি সিম্পল আঁকি সার্কিট। এই সার্কিটের এইখানে দেখো যে আমার এইদিকে হয়তো তড়িৎ প্রবাহ যাচ্ছে, হয়তো কেন এদিকেই তড়িৎ প্রবাহ যাবে, কারণ তড়িৎ প্রবাহ যায় হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, তড়িৎ প্রবাহটা এই দিক থেকে যাচ্ছে এবং এইখানে যে পরিমাণ তড়িৎ যাচ্ছে সেই তড়িতের মান ধরে নিলাম আমরা আই। এবং এই সার্কিটের এই তারগুলোতে ধরে নিয়েছি যে সেখানে কোনো রোধ নেই, কিন্তু এখানে যেই রোধটি আমরা সংযোজন করেছি সে তার যে রোধ, সেই রোধ হচ্ছে আর। এবং এইখান থেকে যে পরিমাণ ইএমএফ দেওয়া হচ্ছে বা ভোল্টেজ দেওয়া হচ্ছে সেই ভোল্টেজটাকে তুমি ধরো ই দিয়েও লিখতে পারো, ঠিক আছে। এটা আসলে ভোল্ট একক ইএমএফ। তাহলে তুমি ওহমের সূত্র অনুযায়ী তুমি সেইখানে নর্মাল যেই একেবারেই এসএসসি লেভেল থেকে যেগুলো আমরা শিখে আসছি এটাকে আমরা ভিও ধরতে পারি এরকম। তো ভি এই দুই বিন্দুর বিভব পার্থক্য কি হবে, এটাকে বিভব পার্থক্য বলি, দুইটা বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য, সেখানে আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল টু আইআর, এর দুই প্রান্তের বিভব পার্থক্য। আর এখানে যদি আমরা ধরে নেই যে কোনো অভ্যন্তরীণ রোধ দেয়া নেই, তাহলে এর যে এটা আসলে কি হয়ে যাবে, সমান। অর্থাৎ যদি কোনো অভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে এইখানে যে এর পরিমাণ, অর্থাৎ এটা যে ভোল্টেজ হবে এটা যদি 10 ভোল্ট হয়, এখানে আই এবং আর, আই ধরি আমরা 1 এম্পিয়ার, আর ধরি আমরা হচ্ছে 10 ওহম, এই দুইটা গুণ করলেও আমরা কত পেয়ে যাব, 10 ভোল্ট পেয়ে যাব। তো দেখা যাচ্ছে যে এইখানে ইএমএফ এর যেই পরিমাণটুকু আছে সেই পরিমাণটুকু আর এইখানে যে পরিমাণ বিভব পার্থক্য পাওয়া গেল এদের মানটা হয়ে গেছে সমান, যে কারণে ভি ইকুয়াল টু আইআরও লিখতে পারছি। আবার দেখলাম যে ভি এর মান এর মানটা আসলে কি হয়ে গেছে, সমান। তাহলে দেখো এইখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, মানে হচ্ছে আমার তড়িৎচালক বল, আর এই যে ভিটা সেটা আসলে হচ্ছে বিভব পার্থক্য, অথবা আমরা তাকে বলতে পারি বিভব পতন। এই শব্দটি আমাদের প্রায়ই বইতে উল্লেখ থাকে, আমরা হয়তো শব্দটা বুঝতে পারি না। তো সিম্পলি মনে রাখার উপায় হচ্ছে বিভব পার্থক্য যেটা বের করছি সেটাই আসলে আমাদের কি, বিভব পতন। তো এইখানে যদি আমরা সূত্রটাকে এভাবে লেখার চেষ্টা করতাম যে আইআর ইকুয়াল টু হচ্ছে ই, তো সবগুলোকে যদি এক পাশে নিয়ে যাই আইআর মাইনাস ই ইকুয়াল টু কত লেখা যায়, 0। তাহলে আমরা দেখছি যে এইটার এককও হচ্ছে ভোল্ট, এইটার এককও হচ্ছে ভোল্ট। তাহলে এই যে বিভব পার্থক্যগুলোর একসাথে যদি বলি, বিভব পার্থক্য যদি বলি, তাহলে তাদের সমষ্টিটাও, বীজগাণিতিক সমষ্টিটাও এসে শেষ পর্যন্ত কি হয়েছে, 0 হয়েছে। তাহলে আমাদের যে সূত্রটি বলা ছিল সেখানে বলা ছিল যে বর্তনীর বিভিন্ন অংশ বরাবর বিভব পতনের সমষ্টি। আমার এখানে বিভব পতন আসলে একটি, তাই না, বিভব পতনের যে সমষ্টিটা পাওয়া গেছে একটি পাওয়া গেছে, আরও থাকলে সেগুলোকে আমরা প্লাস করতাম, আরও যদি রোধ থাকতো এই পাশে তাহলে সেগুলোকে আমরা প্লাস করতাম। তো বিভব পতনের যে সমষ্টি ওই বর্তনীর অন্তর্গত, ওই বর্তনীতে যে পরিমাণ তড়িৎচালক বল দেওয়া হয়েছিল সেটি হচ্ছে 10 ভোল্ট। এই যে 10 ভোল্ট তড়িৎচালক বল তার কি হয়েছে, সমান হয়েছে। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এই সিম্পল সূত্রটি বুঝতে পেরেছ। এটিকে আমরা একটি জটিল সমীকরণের মধ্যে ব্যবহার করে আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ইদিএসা তড়িৎচালক শক্তি বুঝায় না, দিয়ে কি বোঝায়, আমাকে একটু তাহলে ডিটেলস একটু লিখে দাও, কি তুমি বলতে চাচ্ছ বিষয়টা একটু ক্লিয়ার করে দাও। তোমার এটা কি প্রশ্ন নাকি কোনো স্টেটমেন্ট আমি বুঝতে পারছি না মুক্তাদির, তুমি আমাকে একটু লিখে জানাও। ওকে,
এখন এরকম একটি সার্কিট চিন্তা করি যে তার অনেকগুলো রোধ আছে, ধরো যে এরকম একটি রোধ আছে, এখানে এখানে ধরে নেই যে আরও একটি ব্যাটারি দেয়া আছে, কিন্তু সেই ব্যাটারিটি হচ্ছে সংযোগটা একটু উল্টা করে দেয়া, তাই না? দেখো এইটার এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, আবার এইটার এই পাশে মাইনাস, এই পাশে প্লাস। সাধারণত আমরা কি করি, এরকম প্লাসের পরে মাইনাস, তারপর আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এরকম দিই। কিন্তু এইখানে একটু ভিন্ন ব্যবহার দেখা যাচ্ছে যে আমরা একটা ব্যাটারিকে সোজা দিয়ে আরেকটাকে কী করলাম, বিপরীত ক্রমে দিয়ে দিলাম। অর্থাৎ একটা সিম্পল ব্যাটারি যদি এরকম হয়, তাহলে আরেকটা ব্যাটারি তার পাশাপাশি সংযুক্ত করা হয়েছে, কিন্তু সে আসলে কীরকম, উল্টো দিকে আছে। তো এই ক্ষেত্রে একটু বলে নিই, যদি তাদের ভোল্টেজ সমান হয়, অর্থাৎ এটাও যদি 3 ভোল্ট হয়, এটাও যদি 3 ভোল্ট হয়, বিপরীত হওয়াতে তাদের যে সামেশনটা হবে, আউটপুটটা আমরা টোটালটা পাবো হচ্ছে 0। আর যদি এই পাশেরটা 3 ভোল্ট হয়, এই পাশেরটা যদি আমার 2 ভোল্ট হয়, তাহলে দেখো এখানে তখন যেই তাদের বীজগাণিতিক সমষ্টিটি হবে বিপরীত হওয়ার কারণে, তখন আনসার হবে কত, 1 ভোল্ট। তাহলে কখন আমাদেরকে প্লাস করতে হবে, কখন আমাদেরকে মাইনাস করতে হবে, এই সার্কিটের যে সিম্বলগুলো দেওয়া থাকবে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে ধরো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 12 ভোল্ট, আর এইটাতে লিখলাম আমি হচ্ছে 2 ভোল্ট। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এইখানে টোটাল ইএমএফ যেটুকু দেয়া হচ্ছে সেটি হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা, এখানে অনেকের একটা বিষয় দেখা যাচ্ছে যে এটা কি তড়িৎচালক বল বলবো নাকি তড়িৎচালক শক্তি। আসলে ইংরেজি শব্দটা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে ফোর্স বললেও এটা নিউটন নয়, শক্তি বললেও এটা আসলে জুল নয়, এটা আসলে একটা কমন জিনিস বোঝাচ্ছে। ইএমএফ বলতে এটা আসলে একটা ভোল্টেজ। এবং ইএমএফটা কাকে বলে, যে বর্তনীর এক বিন্দু থেকে একটি আদানকে, ধনাত্মক আদানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটিকেই বলা হচ্ছে আসলে তড়িৎচালক শক্তি, ইংলিশে যেটাকে বলছি আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, এখন ধরো যে এখানে যদি রোধ দেয়া থাকে, সেটা হচ্ছে ধরো যে সংখ্যায় না দিয়ে আমি একটু এভাবে দিই যে এখানে তড়িৎ প্রবাহ যাচ্ছে হচ্ছে I1, এখানেও তড়িৎ প্রবাহ কত হবে, I1। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস মনে রাখবে যে এখান থেকে শুরু হয়ে যদি তড়িৎ এদিক দিকে যায়, তাহলে তার অন্য কোনো ওয়েতে যাওয়ার সুযোগ নাই। তার যদি বিকল্প পথ না পাওয়া যায়, তাহলে সব জায়গায় তড়িৎ প্রবাহের মানটা থাকবে সমান। অর্থাৎ এখান থেকে যদি 2 এম্পিয়ার যাত্রা শুরু করে, এখান থেকেও 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, এই পর্যন্ত টোটালি কত, 2 এম্পিয়ার। এরপরে গিয়ে তার আসলে বিভক্ত হওয়ার সুযোগ আছে, তখন সে ভাগ হয়ে যাবে, তখন আর সে I1 এরকম থাকবে না, তখন সে একটা ভিন্ন কিছু হয়ে যাবে, I2। আর এদিক থেকে যে গেল সে ধরো যে হচ্ছে কত, I3, বিভক্ত হয়ে গেল। আমি একটু আবার কথাটা ক্লিয়ার করার চেষ্টা করি যে এখান থেকে দেখো একটা মাত্র রোড, তড়িৎ এদিক থেকে যাচ্ছে, যেতে 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 2 এম্পিয়ার, 2 এম্পিয়ারই যাচ্ছে, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার। এখানে আসার পর তার সামনে আসলে দুটি পথ আলাদা হয়ে গেছে। এখন কি হবে, এখন তড়িৎ প্রবাহ তো আসলে এরকম বিভক্ত হয়ে যাবে, দুটি পথ পেয়েছে, সে দুই অংশে ভাগ হয়ে চলে যাবে। তখন এদিক দিয়ে চলে গেল I2 পরিমাণ, এদিক দিয়ে চলে গেল I3। এই যে I2 গেল, দেখো I2, 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 এখানে কিন্তু একটি পথ, ভিন্ন পথ নেই। তাহলে এই দিক দিয়ে I2, 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 এই যে এখানে এসে মিলিত হবে কত, I2। I3 এদিক থেকে নেমে আসলো, I2 এদিক থেকে ঘুরে আসলো। তাহলে এটাকে একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। তাহলে এই যে দুইটা বিন্দু, মনে করো যে এটা আমার হচ্ছে, বিন্দুগুলোর একটু নাম দিয়ে নিই, A, B, C, D, E এবং F।
এই সি এবং এফ বিন্দুতে যদি আমরা কারশফের প্রথম সূত্রটা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে দেখো সি বিন্দুতে আমরা কি লিখতে পারছি, কারা কারা সি বিন্দুতে আসলো। সি বিন্দুতে তড়িৎ প্রবাহ কে আসছে, তড়িৎ প্রবাহ আসছে হচ্ছে I1, এবং এখান থেকে চলে গেল কারা কারা, I2 এবং I3। তাহলে I2 প্লাস কত হবে, I3। তার মানে টোটাল আউটপুট এবং টোটাল ইনপুট কি হবে, সমান। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, এখন একটু এফ পয়েন্টে যাই। এফ পয়েন্টে যদি কারশফের প্রথম সূত্রটা ব্যবহার করি, তাহলে দেখো এফ পয়েন্টে কারা কারা আসলো, অর্থাৎ কোন কোন প্রবাহগুলো আসলো। এফ পয়েন্টে I3 আসলো, এফ পয়েন্টে এই যে I2 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 আসলো। তাহলে আসলো কারা ইনপুট, সেটি হচ্ছে I3 প্লাস I2 ইকুয়াল টু কত হবে। তো এখান থেকে বিভক্ত হয়ে যাওয়ার পর তারা তো ধরো যে এখানে আসছিল 5 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, আবার মিলিত হলো 2 এম্পিয়ার 3 এম্পিয়ার, তাহলে আবার কত হয়ে যাবে, 5 এম্পিয়ার। অর্থাৎ এখান থেকে যে ভাগটা শুরু হয়েছিল সে আবার এখানে এসে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তার মানে এখানে এসে মিলিত হয়ে যাচ্ছে কত, I1। তাহলে দেখো যে এইখানে যদি তড়িৎ প্রবাহ I1 হয়, এই পাশে যে এসে ঢুকছে পুরা এই পথে I1 এর কিন্তু চেঞ্জ হবে না। এখান থেকে শুরু করে এফ থেকে শুরু করে সি পর্যন্ত সব জায়গাতেই এখানেও I1, এটা একটা তার, এদিক দিয়ে I1 আছে, কিন্তু এর সামনেরটা আসলে I2 হতে পারবে না। এক পথে দুইটা জিনিস হতে পারবে না, একই রকম হবে। তাহলে I1, এখানেও I1, এখানেও I1 I1, কিন্তু এইখানে গিয়ে কি হয়েছে, ভিন্ন, কারণ সেখানে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো যে সি বিন্দু এবং এফ বিন্দুতে আমরা কারশফের প্রথম সূত্র ব্যবহার করলাম। তো অঙ্ক করার সময় আমাদের কারশফের সূত্রটি বিভিন্ন পয়েন্টে ব্যবহার করতে হয়। আচ্ছা, এইখানে আবার প্রশ্ন করছে তড়িৎচালক শক্তি না বল। আসলে এই একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম, এটা নিয়ে তোমার আসলে টেনশনের কিছু কারণ নেই। এটা তড়িৎচালক শক্তি বলো তুমি, নো প্রবলেম, বা ইংরেজিতে তুমি ইলেকট্রোমোটিভ ফোর্স বলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা কারশফের দ্বিতীয় সূত্রটা এই সার্কিটটার মধ্যে ব্যবহার করার চেষ্টা করি। তো দ্বিতীয় সূত্রটা ব্যবহার করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে লুপগুলো, কয়টি লুপ আছে। তো বইয়ের ভাষায় এক ধরনের হিসাব নিকাশ করা আছে, আবার আমি আমার একটা পার্সোনাল অন্যরকম স্ট্র্যাটেজিতে সেটাকে আমি সলভ করি। তো আমার কাছে মনে হয় যে এটাও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় তো আর এই শব্দগুলো লেখা যাবে না। তোমরা যখন অঙ্ক করো তখন অনেক কিছুই আমরা আসলে কি করি, কল্পনা করে ধরে নিয়ে বাস্তবতার সাথে কিছুটা মিল রেখে আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে বিভব পতন সার্কিটটা আরও জটিল হয়ে গেলে সেটা আমাদের জন্য বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, তো সেই শর্টকাট টেকনিক, এটা আসলে বিজ্ঞান না, কিন্তু বোঝার জন্য সহজেই সমাধান করার জন্য এটি একটি টেকনিক। ঠিক আছে, তো তোমরা কি করবে যে এই প্লাস থেকে এই মাইনাসের দিকে একটা ডট ডট দিয়ে পেন্সিল দিয়ে তুমি একটা এরো এঁকে নেবে। এই প্লাস থেকে মাইনাসের দিকে ডট ডট দিয়ে তুমি একটা এরো এঁকে নেবে, অর্থাৎ এই বড়টা থেকে ছোটটা দিকে একটা এরো। এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য, সহজেই সমাধান করার জন্য, এটা একটা মানে টেকনিক ধরতে পারো। তারপর তড়িৎ প্রবাহ যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে আমাদের হিসাব নিকাশগুলো করতে হবে। কীরকম, ধরো এখানে একটি রোধ আছে, এই রোধের মান হচ্ছে R1, এই রোধের মান হচ্ছে R2, এই রোধের মান হচ্ছে ধরো যে R3, এটা হচ্ছে ধরো R4, এটা হচ্ছে R5, এটা হচ্ছে R6। এইখানে তড়িৎ প্রবাহ হচ্ছে I1, এর মধ্য দিয়েও যাচ্ছে I1, R3 এর মধ্য দিয়ে যাচ্ছে I2, R5 এর মধ্য দিয়েও যাবে কত, I2, কারণ তারা কি একই সংযুক্ত তারের মধ্যে আছে। এবং R6 যেখানে আছে সেখানেও কত হবে, I2, কারণ এটাও একই সংযুক্ত তার। এই হচ্ছে টোটাল প্রত্যেকটা রোধ এবং রোধের সাথে সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের ছবি। তারপর আমি একটি বর্তনী চিন্তা করি। বর্তনী বলতে এটা আসলে লুপ, একটি ক্লোজড লুপ চিন্তা করি। ধরি যে আমার যাত্রা শুরু হয়েছে এ থেকে বিতে, তারপর সিতে, তারপর এফ থেকে, তারপর কোথায়, এতে।
তাহলে দেখো যে এ থেকে বিতে গেলাম, তারপর সিতে গেলাম, তারপর এফে গেলাম, তারপর এতে গেলাম, এটা হচ্ছে আমার লুপ। এই লুপে কারশফের দ্বিতীয় সূত্র ব্যবহার করব। তো কারশফের এই দ্বিতীয় সূত্র ব্যবহার করতে গিয়ে আমি সরাসরি অঙ্কে চলে যাব, আমার আর কিছু লেখার দরকার নাই। শুধু আমি লিখবো যে এ বি সি এফ এ এই বর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। কি পাই? এখন আমার সেই স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে হবে। এটা হচ্ছে বইয়ের ভাষার বাইরে, এটি বইয়ের মতো করে না, এটি একটি নিজের মতো করে একটা টেকনিক। এ থেকে মনে করো যে একটা পিপিলিকা ছেড়ে দিবে তুমি, এত সরু একটা তারের উপর দিয়ে সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মনে করো। তো এ থেকে প্রথমে যাবে কোথায়? বিতে। তো এ থেকে যখন বিতে গেল তখন সে দেখলো যে তড়িৎ প্রবাহ যাচ্ছে এই বরাবর, এবং যেই পিপিলিকা বা পিঁপড়াটা ছেড়ে দিচ্ছি আমরা কল্পনা করছি, কিন্তু সেও যাচ্ছে কি একই পথে। তো একই পথে যদি যায় তখন তাদের সামনে চিহ্নটা হবে প্লাস, ভিন্ন পথে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে চিহ্নটা হবে মাইনাস। আবার বলছি, এটি একটি টেকনিক, এটি বইয়ের ভাষা নয়, কিন্তু অঙ্ক সমাধানের জন্য এটি খুব কাজে দিবে, তোমাকে অনেক হেল্প করবে। সেটি কি? কোনো একটি লুপের মধ্যে বর্তনীতে ধরে নেব একটা কল্পিত পিপিলিকা এত সরু একটা পথের মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে। দেখো সে যাচ্ছে এই বরাবর, এবং তড়িৎ প্রবাহ যাচ্ছে কি বরাবর? একই বরাবর। তাহলে এইখানে যদি আমার বিভব পতন বের করতে হয় বা বিভব পার্থক্য বের করতে হয়, তাহলে বিভব পার্থক্য হচ্ছে কত? I1 R1, তার সামনের চিহ্নটা হবে কি? প্লাস। অর্থাৎ যেই পথ দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, যেই দিকে যাচ্ছে, কল্পিত পিপিলিকা বা পিঁপড়াও যদি একই দিকে যায় তাহলে সে কি হচ্ছে? প্লাস। তারপর দেখো বি থেকে কোথায় গেল? সিতে। বি থেকে সিতে যাওয়ার সময় প্রথমেই দেখতে হবে রোধ আছে কিনা। তো বি থেকে সিতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে রোধ আছে। রোধ কত? R2। তাহলে ওইখানে নিশ্চয়ই একটি আমরা বিভব পার্থক্য পাবো। সেই বিভব পার্থক্যটি কত? I1 R2। এখন দেখো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই বরাবর, এবং আমরা যে কল্পনা করছি একটি পিঁপড়া হেঁটে হেঁটে যাচ্ছে, সেও যাচ্ছে কিন্তু একই বরাবর। তখন আমরা কি দিব? আবার তার সামনের চিহ্ন কি হয়ে যাবে? প্লাস। এখন বিভব পার্থক্য কত হচ্ছে এখানে? I1 R2। তারপর এইখানে এসে আমরা আবার একটি কি দেখতে পাচ্ছি? রোধ। তো সবার আগে আমাদের দেখতে হবে রোধ আছে কিনা। তো রোধ এখানে কত? R4, এবং তার সাথে সংশ্লিষ্ট যে তড়িৎ প্রবাহ সেটি হচ্ছে কত? I3। এখন এই দুইটাকে গুণ করলে আমরা বিভব পার্থক্য পেয়ে যাব। তো এর সামনের চিহ্নটা কি হবে? প্লাস নাকি মাইনাস? দেখো তড়িৎ প্রবাহ যাচ্ছে সি থেকে এফ বরাবর, এই যে সি থেকে এফ বরাবর আমাদের এখন যেতে হবে। সি থেকে এফ বরাবর পিপিলিকাও হেঁটে যাচ্ছে সি থেকে এফ বরাবর, একই দিকে যাচ্ছে। তো একই দিকে যদি যায় তার সামনের চিহ্নটা কি হবে? প্লাস। সেই ক্ষেত্রে আমরা কত লিখব? I3 R4। তারপর আমি কোথায় যাব? এফ থেকে এতে। এই যে লুপের মধ্যে এফ থেকে এতে, অর্থাৎ এ থেকে যাত্রা শুরু করে আবার আমি এতে ফেরত গেলাম। তো যখন আমি এফ থেকে এতে আসছি তখন এখানে দেখো কোনো রোধ দেয়া নেই। কি দেয়া আছে? ব্যাটারি দেয়া আছে। তো এখন এই ব্যাটারির ক্ষেত্রে দেখো আমি আগে বলেছি যে এটা আমার কল্পনা, এটা কল্পনা, এটা আসলে পরীক্ষার খাতায় লেখা যাবে না। পরীক্ষার খাতায় লেখা যাবে এই সমীকরণটা, ঠিক আছে? তো কল্পনাটা কীরকম? যে আমি তো যেহেতু আগে রেড ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমি প্লাস থেকে মাইনাসের দিকে গেলে, মানে পজিটিভ সাইন থেকে নেগেটিভ সাইনের দিকে গেলে আমি একটা অ্যারো দিয়েছি। এখন পিপিলিকাও এদিকে হেঁটে আছে, অ্যারোটাও এদিকে দেয়া আছে। এই অ্যারো কিন্তু বিদ্যুৎ প্রবাহের অ্যারো না, এই অ্যারোটা হচ্ছে কল্পনার অ্যারো। এই পিপিলিকা যেরকম কল্পনা, এটাও আমাদের কল্পনা। তাহলে দেখো যে আমাদের কল্পনার পিপিলিকার সাথে কল্পনার এই রেখা কি হয়েছে? তীর চিহ্ন মিলে গেছে। তাহলে মিলে গেলে তাকে আমরা কি দিব? প্লাস। তো এখানে 2 ভোল্ট শব্দটা ব্যবহার না করে যদি এটাকে আমরা E1 আর এটাকে যদি আমরা E2 দেই, তাহলে দেখো E2 এর সাথে তার দিকটা মিলে গেছে, তাহলে সে কি হয়ে যাবে? প্লাস। এইখানে যখন আসছে তখন আবার কি হবে? দেখো এফ থেকে এ এর দিকে আসছে, কিন্তু এইখানে তীর চিহ্নটা কি? বিপরীত। তাহলে এই ভদ্রলোক কি হয়ে যাবে এখন? মাইনাস ইকুয়াল টু 0। তুমি পরীক্ষার খাতায় এটি অবশ্যই তুমি লিখতে পারো, ঠিক আছে? তোমার অনেক সময় কনফিউশনটা কোথায় হয়? যে বিভব পতন কোথায় হচ্ছে,
বিভব পতন এই দিকে হচ্ছে, এইদিকে গিয়ে কি বিভব পতন হচ্ছে নাকি বিভব পজিটিভ নাকি বিভব নেগেটিভ, এই ধরনের কিছু কনফিউশন থাকে। এই কনফিউশন দূর করার জন্য এটি একটি টেকনিক আর কি। তো একইভাবে আমি যদি সি, ডি, ই, এফ এবং সি এই লুপের মধ্যে কারশফের দ্বিতীয় সূত্র ব্যবহার করতে চাই, সি থেকে ডি, তো সি থেকে ডি আমার এদিক থেকে হেঁটে যেতে হচ্ছে সেই কল্পনার পিপিলিকা, এবং যাওয়ার সময় সে এখানে দেখলো কি রোদ আছে, তাহলে এখানে যে ভোল্টেজটা পাচ্ছে সেই ভোল্টেজটা কত, সেটা হচ্ছে I2 R3, এবং তার সামনের চিহ্নটা আসলে কি হবে, পিপিলিকা যেদিক দিয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ একই দিকে যাচ্ছে, তাহলে তার সামনের চিহ্ন হবে কি প্লাস। তারপরে ডি থেকে ই, সেখানে গিয়ে দেখতে হবে রোদ আছে কিনা, আছে, কত R5, এবং তার সাথে যে সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ সেটি হচ্ছে কত I2, তাহলে আমি সেই I2 R5 নিলাম। এখন তার সামনের চিহ্নটা কি হবে, যেহেতু তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে এবং আমাদেরকেও যেতে হচ্ছে ডি থেকে ই বরাবর, এই যে ডি থেকে ই বরাবর যাচ্ছি, তাহলে আমার সামনের চিহ্নটা কি হয়ে গেল প্লাস। আবার আমি ই থেকে এফ এর দিকে আসি, এফ এর দিকে যদি আসি তখন দেখো আমি ই থেকে এফ এর দিকে আসছি, তড়িৎ প্রবাহ কি করছে ই থেকে এফ এর দিকে আসছে, একই দিক মিলে গেছে, মিলে গেলে আবার কি হবে প্লাস। তো সেই প্লাসটিতে কি লিখব, I2 R6, তারপরে আমাকে যেতে হবে এফ থেকে এফসি এর দিকে। এখন কি করব, তো এই এফ থেকে এফসি এর দিকে যখন যাচ্ছি তখন দেখো আমাকে যেতে হচ্ছে বা কল্পিত পিপিলিকাকে যেতে হচ্ছে এ বরাবর, কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, তার বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে যেই বিভব পার্থক্যটি আমরা পাচ্ছি তার সামনের চিহ্নটিকে কি দিয়ে দিব, মাইনাস। তাহলে দেখো আমি কি করলাম, এ থেকে সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে গেলাম, ই থেকে এফ তে গেলাম এবং এফ থেকে সিতে গেলাম, তাহলে ক্লোজ হয়ে গেল না, এই যে ইকুয়াল দিয়ে আমি তাকে ক্লোজ করে দিলাম, অর্থাৎ 0 দিয়ে দিলাম। তাহলে তুমি তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে, বিশেষ করে উদাহরণের যে বই থেকেই পড়ো না কেন, এই সহজ একটু টেকনিক মাথায় রেখে বইয়ের ভাষার সাথে মিলিয়ে দেখবে যে সহজেই তুমি কি করতে পারো, সমাধান করতে পারো কিনা, এবং দেখবে যে বইয়ের সাথে হুবহু মিলে যাবে। কিরকম, ধরো যে কোনো একটা জায়গায় তুমি দেখলে U1 মাইনাস I2 R1 মাইনাস I2 R2 ইকুয়াল টু 0, সাপোজ তুমি এই সমীকরণটি তোমার বইয়ে দেখলে, আর কিন্তু এভাবে তুমি ক্যালকুলেশন করলে হয়তো তোমার আনসারটা এরকম আসবে, I1 R1 প্লাস I2 R2 মাইনাস E ইকুয়াল টু 0। এখন এই দুইটি সমীকরণের মধ্যে কি আসলেই গাণিতিকভাবে কোনো পার্থক্য আছে? গাণিতিকভাবে আসলে এখানে কোনো পার্থক্য কিন্তু নেই। আচ্ছা, এখানে পার্সিয়া প্রশ্ন করেছে I1 E2 লেখা যায় না, এটাকে না লেখা যায় না, কারণ ই হচ্ছে আমার ভোল্টেজ। তো ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহ গুণ করলে কি পাওয়া যায়, তুমি কি কিছু জানো এই সম্পর্কে, যে ভোল্টেজের সাথে আই গুণ করলাম তাহলে তখন তো সে কি হয়ে যাবে, ক্ষমতা হয়ে যাবে, তাই না? আমরা কথা বলছি কি নিয়ে, দেখো আই এর সাথে আর প্লাস আই এর সাথে আর ইকুয়াল টু আমি যেটা পাচ্ছি সেটা মনে করো হচ্ছে ই, ঠিক আছে? তাহলে দেখো যে এটাও আমার ভোল্টেজ, এটাও আমার ভোল্টেজ, এটাও আমার কি ভোল্টেজ। তুমি এর সাথে যদি আইকে গুণ করে দাও তাহলে সে কিন্তু আর ভোল্টেজ হয়ে যাবে না, সে হয়ে যাবে কি, সে ওয়াট, ক্ষমতা, পি ইকুয়াল টু আই ভি বা পি ইকুয়াল টু আই। তাহলে ভোল্টেজে ভোল্টেজে যোগ করে ডব্লিউ ওয়াট পাওয়া যায় না, 5টি আম প্লাস 2টি আম যোগ করে, 5টি আম প্লাস 2টি আম যোগ করে তুমি কিন্তু 60টি লিচু পাবে না, 60টি আমই পেতে হবে। অর্থাৎ একই জাতীয় রাশিগুলোর যোগ বিয়োগ করা যায় এবং তাদের ফলাফলটাও আসলে কি একই রকম থাকে, এটাকে বলা হয় হোমোজেনেইটি, একই রকম রাশির যোগ বিয়োগ সম্ভব, ঠিক আছে? ভিন্ন ভিন্ন রাশির মধ্যে গুণ ভাগ হতে পারে কিন্তু যোগ বিয়োগ হতে পারে না। তো আশা করি যে কিরশফের সূত্রের এই প্রয়োগটি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে। এই মুহূর্তে যদি উত্তর দেওয়ার সুযোগ নাও পাই, পরবর্তীতে আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী,
এরপরে আমরা একটু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলতে চাই। তোমরা একটু হুইটস্টোন ব্রিজের নীতির কথাটা একটু মনে পড়ো, যে হুইটস্টোন ব্রিজ তোমরা নিশ্চয়ই শুনেছো, এবং যেহেতু এগুলো আমরা একেবারেই বছরের শুরুর দিক থেকে পড়া শুরু করেছিলাম, ক্লাসরুমে আমরা অনেক কথা বলেছি এগুলো নিয়ে, তারপরেও অনেকের কাশ্যপের সূত্রের প্রবলেম হয়েছে বলে আমাকে জানিয়েছো। তো সেই কারণে হুইটস্টোন ব্রিজটা নিয়েও সমস্যা হয়েছে, আমি সেই জায়গাটাকে একটু ফোকাস করার চেষ্টা করি। দেখো, তোমরা সবাই এই ছবিটা দেখে অভ্যস্ত। এই ছবিটা দেখে অভ্যস্ত। এর এই পাশে হচ্ছে তড়িৎ প্রবাহ, এবং এইখানে একটি চাবির ব্যবস্থা আছে, এবং এইখানে একটি গ্যালভানোমিটার দেয়া আছে। তড়িৎ আসছে এখানে, যে পরিমাণ তড়িৎ এখান থেকে এই তার থেকে আসছে সেই তড়িতের মান হচ্ছে আই, এবং এই তারে আবার ফেরত যাবে যে পরিমাণ তড়িৎ প্রবাহ, সেও হচ্ছে কত আমার আই। এই এ বিন্দুতে দেখো, এটা হচ্ছে আমার ধরো যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এ বিন্দুতে তড়িৎটা যখন আসলো তখন দেখলো যে তার দুটি পথ, তার মানে সে এখানে আবার বিভক্ত হয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে যে পরিমাণ তড়িৎ যাচ্ছে সে হচ্ছে I1, এদিক দিয়ে যে পরিমাণ তড়িৎ যাচ্ছে সে হচ্ছে I2। তারপর এইখানে আসলো, আসার পর দেখা গেল যে এই গ্যালভানোমিটারটা হচ্ছে আসলে এরকম একটা মিটার, যার মাঝখানে এদিকে অনেক দাগ টাগ দেয়া থাকবে, এরকম স্কেলিং করা থাকে, একটা কাঁটা দেয়া থাকে, কাঁটাটার উপরের দাগটা হচ্ছে 0। অর্থাৎ এই যন্ত্রের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই কাঁটাটা ডিফ্লেক্ট করে, অর্থাৎ এই দিকে চলে আসবে, অথবা উল্টা দিকে বিদ্যুৎ গেলে সে উল্টা দিকে যাবে। এই কাজটা হচ্ছে তার, অর্থাৎ সে ডিটেক্ট করতে সহায়তা করবে। এটা অনেকটা টেস্টারের মতো, আমরা যখন ঘরের কোনো কাজ টাজ করি, টেস্টার দিয়ে আমরা আসলে চেক করি যে এখানে তড়িৎ আছে নাকি নেই। ঠিক এই কাজটি গ্যালভানোমিটার এখানে করছে, যে তড়িৎ প্রবাহ আছে নাকি নেই এই জিনিসটা বোঝাতে আমরা এখানে গ্যালভানোমিটার ব্যবহার করেছি। দেখা গেল যে এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো ডিফ্লেকশন নেই। ডিফ্লেকশন যদি না থাকে তার মানে হচ্ছে সেখানে কোনো তড়িৎ প্রবাহিত হয়নি। তাই একটা ব্যাটারি যুক্ত করলাম, বাকি সব জায়গায় তড়িৎ প্রবাহ পেলাম, কিন্তু এই জায়গায় তড়িৎ প্রবাহ পেলাম না। কি কারণ সেটা? আসলে তড়িৎ প্রবাহ ততক্ষণই হয় যখন বিভব পার্থক্য থাকে, আর তড়িৎ প্রবাহের মান 0 হয় যখন দেখা যায় বিভব পার্থক্য নেই। বিভব পার্থক্য নেই কথাটার মানে হচ্ছে এই বিন্দুতে, অর্থাৎ ডি বিন্দুতে বিভবের মান এবং এই বি বিন্দুতে বিভবের মান এরা যদি সমান হয়ে যায়, এই দুই বিন্দুর বিভব যদি সমান হয়ে যায়, এটাও 10 এটাও 10, তাহলে পার্থক্য অর্থাৎ বিয়োগফলের মান কত হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ যেখানে বিভবের পার্থক্য নেই সেখানে আসলে তড়িতের প্রবাহের মানটাও কত? 0। এরপর যেহেতু এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, গ্যালভানোমিটারে ডিফ্লেকশন নেই, তাহলে এই তারের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হচ্ছে কত পরিমাণে? I1 পরিমাণে। কারণ এখানে তার থাকার পরেও তড়িৎ সেখানে যায়নি, সেটা আমরা পরীক্ষা করে ফেলেছি কি দিয়ে? গ্যালভানোমিটার দিয়ে। আর এইখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে I2। ডি বিন্দুতে আসার পর এদিকে যেহেতু তড়িৎ প্রবাহিত হয়নি, তুমি নিশ্চিত হয়ে গেছো এর মাধ্যমে, তার মানে এই তারের মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার পরিমাণও কত? I2। এবং এই সি বিন্দুতে আসার পর তারা আবার কি হয়েছে? মিলিত হয়েছে। মিলিত হয়ে অর্থাৎ I1 I2 যোগ হয়ে আবার কি হয়ে গেছে? I হয়ে গেছে। এই হচ্ছে কাশ্যপের সূত্রটির এই বিন্দুতে 0 হয়ে যাওয়ার ফলে I1 এবং I2 এর মানটা কি হয়ে যায়? সমান হয়ে যাচ্ছে। এখানে যদি I1 I2 না, এটা I1, এটাকে যদি তুমি I3 বলতা, এটাকে যদি তুমি I4 বলতা, অর্থাৎ ধরো যদি তুমি না জেনে এটাকে বললা যে এটা হচ্ছে I3, এটা হচ্ছে I4, তাহলে তুমি দেখতে পারতা যে I3 এবং I1 এর মানটা আসলে কি? সমান। এবং I4 এবং এই মানটা আসলে কি? সমান, ভিন্ন নয়। কখন ভিন্ন নয়? যখন এই গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ নেই, অর্থাৎ গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহের মানটি 0, তখনই শুধুমাত্র এই I1 এবং এই তারের মধ্যে প্রবাহিত তড়িৎ I3 দুইটা আসলে কি হয়ে যাচ্ছে?
সমান হয়ে যাচ্ছে। তো এটার যে প্রতিপাদনটা আছে, কিভাবে কিরশফের সূত্রটি প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে যদি পড়তে যাও অনেকের এই প্রবলেমটা হয়। তো আশা করি যে এটা নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। এর পরবর্তীতে আরেকটি কাজ করি আমরা। বইয়ে দেখবে যে এখানে দেয়া আছে পি, এখানে দেয়া আছে, আমি শুধু রোধের মানগুলো বলছি, রোধের নাম যে সবসময় আর দিয়েই দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি যে কোনো অ্যালফাবেট দিয়েই তুমি সেটা লিখতে পারো, কিন্তু তার পরিচয়টিকে তোমার কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। কিরকম যে আমার নিজের একটা পরিচয় আছে, তো আজকে আমি শার্ট পরে আসছি, কালকে যদি আমি অন্য একটা পাঞ্জাবি পরে আসি, আমার যে বেসিক কাজ শিক্ষকতা সেটা তো আর চেঞ্জ হচ্ছে না। তো ঠিক একই রকম যে এখানে যে অ্যালফাবেট পি দিলাম, কিউ দিলাম, আর দিলাম, এস দিলাম, যা মন চায় এক্স ওয়াই জেড, কোনো অসুবিধা নেই। কিন্তু এর আসল পরিচয়টা কি? পি কিন্তু একটা অ্যালফাবেট নয়। পি এর পরিচয় হচ্ছে এখানে যে রোধ দেওয়া আছে সেই রোধের মান বা সেই রোধের নির্দেশক হচ্ছে পি। এখানে যেটা আছে সেটা হচ্ছে কিউ, এখানে যে আছে সে হচ্ছে আর, এখানে যে রোধটা আছে সেই রোধের নাম দিয়েছি আমরা কি, এস। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমাদেরকে ব্যালেন্স করে দিল। এ যদি ব্যালেন্স করে দেয় তাহলে ব্যালেন্স দেখো, বি বিন্দুর ডান পাশে একটি রোধ আছে, বাম পাশে একটি রোধ আছে, দেখো মাঝখানেটা কি করছে, ব্যালেন্স হয়ে গেছে, বিভব শূন্য, বিভব পার্থক্য শূন্য। এর এই পাশে পি আছে, এই পাশে কি আছে, কিউ। তাহলে পি বাই কিউ। আর নিচের দিকে খেয়াল করো, এর এই পাশে আর আছে, এই পাশে কি আছে, এস। এটা এস বাই আর না, একই দিক থেকে হিসাব করতে হবে, বাম থেকে ডান। এখানেও কি বাম থেকে ডান, পি বাই কিউ আর বাই এস, এটা আজ এস বাই আর নয়। তাহলে এই যে আর বাই এস। ঠিক আছে, তো আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে মনে করো এইটার রোধ ভিন্ন ভিন্ন দিয়ে দিলাম, R1, R2, R3, R4। সবসময় যে পি কিউ আর এস দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি কি করবে, প্রথমেই দেখবে যে তড়িৎ প্রবাহের মানটা আসলে কোন দিকে শূন্য হয়েছে। এই যে এখানে শূন্য, এটাকে তুমি ডিভাইড করে এই পাশে আর ওই পাশে দেখবে। তো এই পাশে হচ্ছে R1, এই পাশে হচ্ছে কত, R3। তাহলে আমি এটাকে লিখতে পারি R1 বাই R3 ইকুয়াল টু, নিচেরটাও ঠিক একই রকম, ডিভাইড করো যে এই পাশে R2, ওই পাশে কত আছে, R4। এভাবেও লিখতে পারি। তুমি কিন্তু চাইলে এভাবেও লিখতে পারো যে পি বাই আর বাই কিউ বাই এস। দেখো এই যে এখান থেকে তুমি কিন্তু উল্টা করেও লিখতে পারতা। কীরকম যে তোমার ইচ্ছা করলো যে আমি পি বাই কিউ লিখবো না, আমি লিখবো পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস। দেখো গাণিতিকভাবে কিন্তু কোনো সমস্যা নেই। তোমার এমসিকিউতে অনেকগুলো অপশান দেওয়া থাকতে পারে, সেটা এরকম হতে পারে পি ইন্টু এস ইকুয়াল টু আর ইন্টু কিউ, অর্থাৎ এটার সাথে এটা ভাগ অথবা এটার সাথে এটাকে ভাগ করো। তখন আর ডান পাশে সমীকরণের ডান পাশে এটাকে আবার এটা দিয়ে কি করতে পারো, ভাগ করতে পারো। যদি গুণ করতে চাও তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এইটা পারলেই বাকিগুলা পারা যায়। এটা অনেকটা এরকম যে এটা সূত্র, বাকিগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, যেখানে আমরা আসলে এই গাণিতিক সমস্যাটা নিয়ে কথা বলবো বলেছিলাম। একটু অঙ্ক করি, একটু অঙ্ক করলে বিষয়টা বুঝতে সহজ হবে। অনেকগুলো প্রশ্ন থাকে যেখানে কীরকম, আমি একটু বাকি লেখাগুলো একটু মুছে দিই, একটা গাণিতিক সমস্যার সমাধান করাই। একটা গাণিতিক সমস্যার সমাধান করাই। দেখো যে এইখানে একটি রোধ দেয়া আছে, সেটিকে বলা হচ্ছে 10 ওহম রোধ। এখানে একটি রোধ দেয়া আছে, সেটিকে বলা হচ্ছে ধরো যে 20 ওহম রোধ। এইখানে একটি রোধ দেয়া আছে, সেটি হচ্ছে 30 ওহম রোধ। এবং এইখানে একটি রোধ দেয়া আছে, সেটি হচ্ছে 40 ওহম রোধ।
40 না, আমি আর একটু বড় করেই ধরি যে সেটা হচ্ছে 100 ওহম রোধ। এখন আমাকে বলল, এমসিকিউতে বলল বা সৃজনশীল প্রশ্নে বলল যে এখানে আইজি এর মানটিও আসলে শূন্য দেয়া নেই, না দিয়ে বলেছে যে এই যে মানগুলো দেওয়া হলো এটা হচ্ছে পি, আবার একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তো এই যে মানগুলো দেয়া আছে, এই মানের রোধগুলো যদি ব্যবহার করি তাহলে সে আসলে হুইস্টন ব্রিজ হবে কিনা, তাহলে আমরা সে আসলে হুইস্টন ব্রিজ হ্যাঁ অথবা না এই বিষয়টার সমাধানে আসি। তো হ্যাঁ অথবা না এই বিষয়টার সমাধানে আসার জন্য আমরা কি করব, পি বাই কিউ আর আর বাই এস এই জায়গায় আমরা যাব। যেমন দেখো পি বাই কিউ, তাহলে 10 ডিভাইডেড বাই কত 30 ইকুয়াল টু, দেখো এর মান কত হবে, যে 1 ডিভাইডেড বাই 3 আসলো মনে করো, ঠিক আছে। আর এইটা হবে কত, পি বাই কিউ, এটা হচ্ছে আর বাই এস। তাহলে এখানে 20 ডিভাইডেড বাই এই পাশেটা কত দিলা 100, তাহলে 20কে 100 দিয়ে হিসাব করলে এটা কত হয় 1/5 হয়। তাহলে লেফট সাইডে 1/3, রাইট সাইডে 1/5, তাহলে তাকে ইকুয়াল বলা যাবে? ইকুয়াল বলা যাবে না। যেহেতু সে ইকুয়াল হয়নি তার মানে সে হুইস্টন ব্রিজ নীতি মানেনি। আর হুইস্টন ব্রিজ নীতি যদি মানতো তাহলে পি বাই কিউ এর মান এবং আর বাই এস এর মান অবশ্যই কি হতো, সমান হতো। তো আশা করি এই জায়গাটি বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হলো যে কি করলে এটিকে আমরা হুইস্টন ব্রিজ নীতিতে ফেলতে পারি। আমাদের প্রশ্নটা ধরো সৃজনশীলে বলে দিল যে চতুর্থ বাহু কোনটি, দেখো পি কিউ আর এস, শেষে কিন্তু তুমি এই বাহুটি নিয়ে কথা বলেছো, এই বাহুটি হচ্ছে আমাদের চতুর্থ বাহু, এটি হচ্ছে আমাদের চতুর্থ বাহু। চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ সংযুক্ত করলে এটিকে আমরা কি করতে পারবো, হুইস্টন ব্রিজ নীতিতে ফেলতে পারবো। তাহলে দেখো প্রথমেই ধরে নিব চতুর্থ বাহুতে রোধ কত আছে, আমরা মনে করব যে এটা জানি না, না জেনে আমরা ধরে নিব যে এটা হুইস্টন ব্রিজ নীতি মেনে চলেছে এবং চতুর্থ বাহুর রোধটি কত সেটি আমরা বের করতে চাই। প্রশ্নটি খেয়াল করো, প্রশ্নটি করেছে চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ যুক্ত করতে হবে, আর আমরা প্রথমে কি করব, চতুর্থ বাহুর রোধটি কত হওয়া দরকার সেটি বের করব। দুটি বিষয়, প্রথমে বলেছে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করতে হবে, অর্থাৎ অলরেডি 100 আছে, সে আরো যুক্ত করতে বলছে, ঠিক আছে। তো আমরা আরো যুক্ত করার আগের যে কাজ, সেই কাজটি হচ্ছে কি, ধরে নিব যে এখানে রোধের মান দেয়া নেই, আমরা সেই রোধের মানটি বের করতে চাই। তাহলে দেখো যে পি এর মান হচ্ছে আমার কত 10, কিউ এর মান হচ্ছে আমার 30, আর এর মান হচ্ছে 20, চতুর্থ বাহুতে যে আছে তাকে আমরা জানি না, সেটাকে বের করতে চাই। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো এস ইকুয়াল টু কত আসছে 6 ওহম। দেখো আমার প্রশ্নে যে সৃজনশীল প্রশ্নটা দেয়া আছে সেখানে অলরেডি দেয়া আছে কত 100 ওহম, কিন্তু আমরা হিসাব নিকাশ করে দেখলাম চতুর্থ বাহুতে আমার থাকা দরকার ছিল কত ওহম, 6 ওহম, মানে আমার চতুর্থ বাহুতে এই জায়গায় থাকা লাগবে হচ্ছে 6 ওহম। এখন কি এমন কাজ চতুর্থ বাহুতে আমরা করব যার মাধ্যমে সংযুক্ত করব, আমরা সংযুক্ত করে টোটাল রোধকে আমরা 6 ওহমে নিয়ে যাব। 6 ওহম না বানানো পর্যন্ত সে কিন্তু হুইস্টন ব্রিজ নীতি মানলো না। তার মানে আমার 100 দেয়া আছে, সেটাকে আমার কমাইতে হবে এবং কমিয়ে তাকে কি করতে হবে 6 ওহম নিতে হবে। এবং আমার প্রশ্নে বলছে কত রোধ যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। এখন যেহেতু যুক্ত কথাটা আসছে, যুক্তের জন্য পথ খোলা আছে দুইটা, একটা হচ্ছে আমার শ্রেণী সমাবেশে যুক্ত করব, নাকি আমি সমান্তরাল সমাবেশে যুক্ত করব। তাহলে দেখো যুক্ত তোমাকে করতেই হবে, আমার প্রশ্নে বলে দিয়েছে যুক্ত করো, আমার তো এমন সুযোগ নাই যে এটাকে কেটে কুটে ছোট করে 10 ওহমকে 6 ওহম বানিয়ে ফেলবো, সেই সুযোগ নেই। আমাকে বলছে তুমি এখানে রোধ যুক্ত করো,
তাহলে আমি যুক্ত করব। এখন আমার সামনে অপশন হচ্ছে দুইটা, একটা কি শ্রেণীতে যুক্ত করো, নয়তো কি করো সমান্তরালে যুক্ত করো। তোমরা জানো যে শ্রেণীতে যুক্ত করলে রোধ বাড়ে নাকি কমে, সমান্তরালে যুক্ত করলে রোধ বাড়ে নাকি কমে, আমাকে কমেন্টে জানাও। শ্রেণীতে যুক্ত করলে রোধ বাড়ে নাকি রোধ কমে সেটা জানাও। সেটা জানলেই আমি পরেরটা উল্টাটা হবে সেটা আমি বুঝে যাব। ও একজনের প্রশ্ন করেছে, ও 60 হবে, 60 ক্যালকুলেশনটার মধ্যে একটু অসুবিধা হয়েছে, ক্যালকুলেশনে একটু অসুবিধা হয়েছে, যে এটা 0 0 কাটা 20 × 3 সেটা হয়ে যাবে 60। থ্যাংক ইউ। 60। তো এখন আমাকে বলো যে আমি 60 বানাতে চাই, তাহলে আমি কি উপায়ে যাব? আমি কি শ্রেণীতে যুক্ত করব নাকি সমান্তরালে যুক্ত করব? তাহলে এখানে অলরেডি উত্তর আসা শুরু করেছে যে আচ্ছা, ও যারা যারা আমাকে সংশোধন করে দিয়েছো তার মধ্যে দীপশিকা পৃথা, তারপর হচ্ছে পুষ্পিতা, তারপর হচ্ছে মুক্তাদির, তাদেরকে ধন্যবাদ। আর পরবর্তী প্রশ্নটি ছিল হচ্ছে এরা শ্রেণীতে যুক্ত করলে রোধ বাড়ে নাকি কমে, এর মধ্যে প্রমা দিয়েছো, উত্তর দিয়েছো বাড়ে, পৃথা বলেছো বাড়ে, তা মুক্তাদির বলেছো বাড়ে, তারপর হচ্ছে পার্সিয়া বলেছো বাড়ে। ওকে ফাইন, তাহলে আমরা তো আসলে বাড়াতে চাচ্ছি না, তাহলে আমাদের কি করতে হবে? কমাতে হবে। তাহলে আমরা শ্রেণীতে যুক্ত করতে পারবো না, আমাদেরকে এখন যুক্ত করতে হবে কিসে? সমান্তরালে। অর্থাৎ চতুর্থ বাহুতে আমার 100 ওহম ছিল, সেই 100 ওহমের জায়গায় আমাকে এখন রোধ যুক্ত করতে হবে, এবং আমরা ডিসিশনে চলে আসছি যেই পরিমাণ রোধ যুক্ত করতে হবে সেটাকে অবশ্যই কিসে করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে। এবং সমান্তরালে যেই মানের রোধ যুক্ত করব সেই রোধটাকে ধরে নিই আমরা কত? এক্স। তাহলে দেখো সমান্তরালে যুক্ত করব, কিন্তু তার তুল্য রোধের পরিমাণ হবে কত? 60 ওহম। তাহলে এটাকে ধরে নিই তুল্য রোধ আর পি। তাহলে তোমরা জানো যে সমান্তরালের সূত্রটা কিভাবে লিখতে হয়, যে 1/RP ইকুয়াল টু 1/, একটা রোধ হচ্ছে এস প্লাস আরেকটা রোধ হচ্ছে কত? এক্স। তাহলে আমি তো সবগুলোর মান জানি না কার, শুধু এক্স এর। তাহলে আমি সেই এক্স এর মানটা বের করতে চাই, বাকিগুলোকে আমি এক পাশে নিয়ে আসি। তাহলে 1/RP মাইনাস 1/S 1/X। ঝটপট তোমরাও ক্যালকুলেশন করে আমাকে জানিয়ে দাও যে এক্স এর মানটা আসলে কত। আরপি হচ্ছে 60 মাইনাস 1/100 ইকুয়াল টু হচ্ছে 1/x। এরপরে ইন্টু করে দিই, লসাগু করে দিই। লসাগু কত হবে? আমি লসাগুটা একটু জাস্ট গুণ করে দিলাম, বেশি না করলাম। 1/x। আমার দরকার হচ্ছে কি 1/x তাকে x দরকার, আমার এই x দরকার, এই x এর মান কত সেটা জানা দরকার। তাহলে আমি যদি একটু আর গুণ করি, তাহলে এখানে দেখো 40 ইন্টু হচ্ছে x, তাহলে 40x ইকুয়াল টু হচ্ছে কত? 60 100। x দিয়ে এটাকে কেটে দিলাম, আবার মানে 0 দিয়ে কেটে দিলাম, তাহলে থাকলো 6000 ডিভাইডেড বাই 4। এই 6000 ডিভাইডেড বাই 4 কত হয়? অলরেডি নাফি উত্তর দিয়েছো, বলেছো 150। তারপর হচ্ছে পুষ্পিতা বলেছো 150। তাহলে আমরা দেখলাম যে এর মান কত হয়? 150 ওহম। তাহলে যারা উত্তর দিয়েছো এর মধ্যে হচ্ছে নাফির কথা বলেছি, পুষ্পিতা, তারপর হচ্ছে মুক্তাদির, তাজরি বলেছে 160। তাজরি তোমাকে এটা সংশোধন করার মনে হয় প্রয়োজন আছে, তুমি ক্যালকুলেটর একটু চেক করে নাও। তারপর হচ্ছে পৃথা বলেছে 150, পার্সি 150, ও তাজরি আবার ঠিক করেছে। রামিম বলেছে 150, গুপা 150, অনামিকা বলেছে 150, অন্তর বলেছে 150। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। অর্থাৎ এইখানে যে রোধটি আছে
সেই রোধটি হচ্ছে কত 150 ওহমের। তখন আমার এই যে সম্মিলিতভাবে সেই রোধের মানটি কত হবে, সেই রোধের মানটি তুল্য রোধ হচ্ছে কত 60 ওহম। এই ছিল আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান। আচ্ছা, এর মধ্যে হচ্ছে ফাইজা উত্তর দিয়েছে 150। তো সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেকক্ষণ ক্লাসে ছিলে। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করতে চাই। কি কি বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলোর একটু সামারিটা বলি। যে কারশফের দুটি সূত্র নিয়ে কথা বলেছি। তড়িৎ প্রবাহের জন্য কীরকম হয়, যে কোনো বিন্দুতে সবসময় শুধু তড়িৎ প্রবাহ আসবেই, যাবে না তা হতে পারে না, আসবে এবং যাবে, অর্থাৎ ইনপুট, টোটাল ইনপুট এবং টোটাল আউটপুট সমান হবে। এবং তারপরে আমরা দেখেছি হচ্ছে বিভব পার্থক্য নিয়ে, যে কারশফের দ্বিতীয় সূত্রটি ভোল্টেজের সূত্র বলা হয়, বিভবের সূত্র। সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা লুপের মধ্যে আমরা একটি ছোটোখাটো টেকনিক ব্যবহার করেছি। এটি আসলে বৈজ্ঞানিক নয়, অবৈজ্ঞানিকই বলা যায়, কিন্তু বোঝার জন্য আমাদের অনেক সময় সহজ করে নিতে হয় অনেক কিছু। হ্যাঁ, তো সেটা সহজ করে নেওয়ার জন্য আমরা কল্পনা করেছি। কি কল্পনা? যে ব্যাটারির একটি বড় দাগ, একটি ছোট দাগ থাকে। বড়টিকে আমরা ধরি যে পজিটিভ টার্মিনাল এবং ছোটটিকে আমরা সবসময় বলি নেগেটিভ টার্মিনাল। এর দিকে আমরা একটা কল্পনা করে ডট ডট দিয়ে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমরা একটা এরো দিয়ে দিলাম। তারপর আমরা একটা লুপ কনসিডার করলাম। এটি কিন্তু কোনো চতুর্ভুজের মতো নয়, এটি লুপ, এ বি সি ডি, এরপরে আবার ঘুরে ফিরে কে আসবে, এ, অর্থাৎ ক্লোজ করতে হয়। তো সেই ক্লোজের বিভিন্ন অংশগুলোর মধ্যে রোধ আছে কিনা সেটি দেখলাম, তড়িৎ প্রবাহ গুণ করলাম। গুণ করার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে তার সামনের চিহ্নটা আসলে কি হবে, প্লাস না মাইনাস। এর জন্য আমরা একটা কল্পনা করলাম যে একটি পিঁপড়া হেঁটে হেঁটে যাচ্ছে, তার দিকের সাথে তড়িৎ প্রবাহের দিক যখন মিলে গিয়েছে তখন আমরা তাকে পজিটিভ বলেছি, যখন মিলেনি তখন আমরা তাকে নেগেটিভ ধরেছি। এভাবে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দুতে আসছে, অতএব ইকুয়াল দিয়ে এই যে 0 দিয়ে দিয়েছি, ব্যাস। এবং এটা আমাদের বাসায় তোমাদেরকে পড়তে বলেছি। তোমাদের গাণিতিক সমস্যাগুলো তোমরা দেখবে, তোমাদের উদাহরণে যে অঙ্কগুলো আছে সেখানে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখবে, খুব সহজে মিলে যাবে। ঠিক আছে। তার পরবর্তীতে আমরা হচ্ছে হুইস্টন ব্রিজের নীতিটা নিয়ে কথা বললাম। যে হুইস্টন ব্রিজের নীতিতে আমরা দেখলাম যে গ্যালভানোমিটারের বিক্ষেপটা যখন শূন্য হয়ে যায়, এবং সেটা কি কারণে শূন্য হয় আমরা দেখেছি। আমরা জানি যে তড়িৎ প্রবাহ না থাকলেই গ্যালভানোমিটারের যে প্রবাহটা সেটা আসলে শূন্য হয়ে যাচ্ছে। এবং সেই শূন্য হওয়ার পিছনে যে কারণটি বলেছি সেটি কি, আসলে আমাদের দুটি পয়েন্ট ছিল, বি এবং এদিকে নিচে ছিল ডি। এই দুই বিন্দুর বিভব যখন সমান হয়ে যায় তখন তাদের বিভব পার্থক্য আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর যেখানে বিভব পার্থক্যই নেই সেখানে তড়িৎ প্রবাহ থাকে না। তার পরবর্তীতে আমরা সেখানে হুইস্টন ব্রিজের সূত্রটি দেখলাম যে পি বাই কিউ আর বাই এস, সবসময় পি কিউ আর এস থাকবে এমন কোনো কথা নেই। R1 R2 R3 যেটা যে কোনো অ্যালফাবেট থাকতে পারে। তো সেটার ক্ষেত্রে কিভাবে আমরা প্রয়োগ করব সূত্রটা, পি বাই কিউ বাই আর বাই এস, এবং এস হচ্ছে আমাদের চতুর্থ বাহু, সেই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি। এবং অনেক সময় আমাদের প্রশ্নটা কীরকম থাকতে পারে, বলতে পারে যে চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ তোমাকে যুক্ত করতে হবে। দেখা গেল যুক্ত করে এখানে তোমার দেয়া আছে হচ্ছে কত 100 ওহম, কিন্তু তোমার দেখা গেল ক্যালকুলেশন করে সেখানে দরকার তোমার কত ওহম, 60 ওহম। তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি যে রোধ যুক্ত করতে বললো সেটাকে তুমি কোন উপায়ে সংযুক্ত করবে, সেটিকে তুমি শ্রেণীতে যুক্ত করবে নাকি সমান্তরালে। তো আমরা দেখলাম যে এই কেসে, অর্থাৎ এই উদাহরণে আমাদের শ্রেণীতে যুক্ত করে লাভ নেই, কারণ শ্রেণীতে যুক্ত করলে বেড়ে যায়। আমার 100 থেকে 60-এ নামিয়ে আনতে হবে। তাহলে আমি কি করব, সমান্তরালে যুক্ত করব। তাহলে সমান্তরালে কত মানের যুক্ত করব? আমি কি 60 মানের যুক্ত করব? না, আমার টোটালটা হতে হবে 60। তো টোটাল 60 হওয়ার জন্য আমি এই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে দেখলাম যে না, আমি যদি 150 ওহম মানের একটি রোধ যুক্ত করতে পারি তখনই তার তুল্য রোধটি দাঁড়াচ্ছে কত, 60 ওহমে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে তোমরা এই জায়গাটি বুঝতে পেরেছো। তোমাদের আরেকটি কাজ দেই, এটি মনে করো 100 ওহম নয়, এটি মনে করো 10 ওহম। তো 10 ওহম যদি হয় তখনও তো তুমি ক্যালকুলেশন করে দেখবে যে চতুর্থ বাহুতে তোমার দরকার হচ্ছে কত ওহম, 60 ওহম। এখন 10 থেকে 60 বাড়াতে হবে। তুমি কিন্তু কমেন্টে আমাকে জানিয়েছো যে বাড়ানোর জন্য কি করতে হয়। বাড়ানোর জন্য তুমি কি করবে, শ্রেণীতে যুক্ত করবে। তাহলে তুমি দেখো যে 10 ওহম থেকে 60 ওহমে যেতে হবে, তাহলে তো তুমি নিশ্চয়ই বুঝে ফেলেছো যে এখানে কত মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। কত মানের যুক্ত হবে আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি।
তো ইতিমধ্যেই উত্তর দিয়ে ফেলেছো, তোমরা জেনে গেছো যে কিভাবে সলভটা করতে হয়। এর মধ্যে তাজরি উত্তর দিচ্ছে, প্রমা উত্তর দিচ্ছে, মেহেদি ধ্রুব ভাই বলেছে অসাধারণ, ধন্যবাদ মেহেদি ভাই। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এই মানটি আসলে কত আসছে, 50 ওহম। এবং আমরা জানি যে শ্রেণীতে থাকার সময় একেবারেই সহজ, দুইটাকে আমরা কি করে দিই, প্লাস করে দিই, তাহলে 10 এবং 50 এই দুইটি মিলিয়ে আসলে আমার কত হয়ে যাচ্ছে, 60 ওহম। তো আজকের আমাদের আলোচনার বিষয় এগুলোই ছিল। সবাই ভালো থাকবে। তারপরে তোমাদের কোন কোন টপিকে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা জানো যে তোমাদের এই অধ্যক্ষ নেত্রকোনা সরকারি কলেজ এই পেজে অনেকগুলো ক্লাস হয়েছে। তো সেই ক্লাসগুলোর উপর পরবর্তী কোনো এক সময় আমি একটি তোমাদের পরীক্ষা নিব, সেটি হচ্ছে কুইজ। হ্যাঁ, তো ওই কুইজে যারা খুব ভালো করবে তাদের জন্য যতদূর সম্ভব একটা পুরস্কারের ব্যবস্থা থাকবে। কলেজ যখন খোলা হবে, স্বাভাবিক হবে, তখন সেই পুরস্কারটা তোমাদের হাতে তুলে দেবো আমি। তো সেই এমসিকিউ রিলেটেড প্রশ্ন থাকবে, শর্ট কোয়েশ্চেন। তো সেই শর্ট কোয়েশ্চেনটির জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকবে। আর এতদিন যে ক্লাসগুলো হয়েছে সেইগুলোর উপরেই আসলে তোমাদের একটি কুইজ হবে। তো আজকে আর আমরা নতুন করে কোনো কিছু না পড়ি। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। আর তোমার আশেপাশের মানুষজনের খোঁজখবর রেখো। এই করোনার সময়টাতে যত সম্ভব সচেতন থাকা যায়, মানুষের কাছাকাছি, মানুষের কাছে যেন তথ্য পৌঁছে দেওয়া যায়, তাদেরকে যেন যেভাবে পারো পারিবারিকভাবে সহায়তা করার চেষ্টা করো। সবাই ভালো থেকো। খুদা হাফিজ।